5টার সময় চলে আসবা, শুক্রবার 5টা। হ্যাঁ, কি সমস্যা? কি সমস্যা? কি সমস্যা? আরে সমস্যার কথাটা বলো, শুনতে চাইছি। কি সমস্যা? তাই অন্য টাইমে এক্সাম দিবা, শেষ। আমারটা পড়া, ওটা এক্সাম অন্য টাইমে দিয়ে দিবা। আমার যখন এখানে পরীক্ষা নিই, আমি তখন 4টা-5টা টাইম দিই। পরীক্ষার টাইম 4টা-5টা দিই, পড়ার টাইম 4টা-5টা দিতে পারবো না। আমি 4-5 বার পড়াইতে পারবো না। পরীক্ষাটা অন্য টাইমে দিবা, শেষ, সলভ। আর কোনো সমস্যা? আর কোনো সমস্যা নেই? আর কোনো সমস্যা নেই। দেখো, আচ্ছা লাগবে না এটা। 1 নম্বর সৃজনশীল বলতেছে সাজু 5 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াচ্ছে আর রাজু দৌড়াচ্ছে দ্বিগুণ বেগে। তাহলে 5-এর দ্বিগুণ কত? 10। তাহলে সাজু দৌড়াচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, কোনো মতে লিখে নিবা, আমি কিন্তু দ্রুত যাব। আর রাজু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে। এইবার সাজুর কাছে মনে হচ্ছে বৃষ্টি তার গায়ে লম্বভাবে পড়তেছে, এটা সে ফিল করতে পারছে সাজু। তাহলে বৃষ্টি লম্বভাবে পড়তেছে, এটা বৃষ্টির কিন্তু প্রকৃত বেগের দিক না, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। মানে সাজু হাঁটতেছিল, বৃষ্টি তার গায়ে লম্বভাবে পড়তেছিল। সাজু যখন 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, বৃষ্টি তার গায়ে লম্বভাবে পড়তেছিল। ঠিক আছে, এইবার তুমি ম্যাথ ছাড়ো না, তুমি বলো তো, কেউ যদি সাজুর চেয়ে বেশি বেগে দৌড়ায় বা সাজুও যদি বেশি বেগে দৌড়ায়, বেগের মান যদি বাড়ায়, তাহলে বৃষ্টিটা কিভাবে পড়তেছে বলে মনে হবে তার কাছে? তার গায়ে বৃষ্টি কিভাবে পড়বে? আরো বেশি বেগে এসে পড়বে, কারণ 5 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, লম্ব। তাহলে 5-এর চেয়ে যদি আরো বেশি বেগে যায়, তাহলে আরো বেশি কোণ করে হেলে আসবে। এটাই তো কথা। তো এটাই আমাদের উদ্দীপকে বলছে যে সাজু যাচ্ছে 5 মিটার পার সেকেন্ড বেগে, তার কাছে মনে হচ্ছে বৃষ্টি লম্বভাবে পড়তেছে। আর রাজু যাচ্ছে সাজুর চেয়ে দ্বিগুণ বেগ নিয়ে, তার কাছে মনে হচ্ছে উলম্ব রেখার সাথে আরো 30 ডিগ্রি কোণে এসে বৃষ্টিটা পড়তেছে। গ নম্বরে চাইছে তাহলে বৃষ্টির প্রকৃত বেগের মান কত, প্রকৃত বেগের মান বের করতে হবে। তাহলে তুমি দেখো, যার সাপেক্ষে বেগ, সাজুর সাপেক্ষে বেগ, তাহলে সাজুর বেগটাকে উল্টাই দিতে হয় প্রথমে, এই যে 5 মিটার পার সেকেন্ড। এবার সাজুর কাছে মনে হচ্ছে, সাজু তো দৌড়াই যাচ্ছে এভাবে, সাজু যাচ্ছে এইদিকে দৌড়াই যাচ্ছে এভাবে, তো সাজুর কাছে মনে হচ্ছে বৃষ্টি লম্বভাবে পড়তেছে, তো বৃষ্টি লম্বভাবে পড়তেছে, এটা হচ্ছে আপেক্ষিক বেগ। বৃষ্টির আপেক্ষিক বেগ, সাজুর কাছে মনে হচ্ছে বৃষ্টি এভাবে পড়তেছে লম্বভাবে, এই যে এর সাথে লম্বভাবে 90 ডিগ্রি কোণ করে। তাহলে এবার তুমি বলো বৃষ্টির প্রকৃত বেগটা এদিকে নাকি এদিকে? লম্বভাবে কখনোই না, এখানে লম্বভাবে কখনোই না, কারণ লম্বভাবে যদি পড়তো তাহলে সাজুর কাছে অবশ্যই লম্বের সাথে আরেকটা কোণ করে এসে মনে হইতো, কিন্তু তা না, বলতেছে লম্বভাবেই পড়বে। তাহলে বৃষ্টির প্রকৃত বেগের দিকটা হচ্ছে এটা, এই দিকে, কারণ এই দিকে হলে যখনই সে সামনে আগাবে বৃষ্টি এদিকে বেগে আসবে। কিন্তু যদি বৃষ্টির প্রকৃত বেগের দিক এটা হইতো, তাহলে তো আরো এদিকে বেগে যাইতো, লম্ব তো কোনোভাবে হইতে পারতো না। তাহলে এইটুকু তোমার এই যে ম্যাথটা পড়ে বুঝে নিতে হবে যে বৃষ্টির প্রকৃত বেগের ডিরেকশনটা আসলে এই বরাবর, ভি আর ধরলাম, আর ভি আর এর সাথে ধরো অনুভূমিকের কোণ, অর্থাৎ এই যে 5 মিটার পার সেকেন্ড, এই যে বেগটার কোণ, এটা হচ্ছে আলফা। এবার তুমি এখানে দেখো তো একটা কোণ পেয়ে যাচ্ছ না, এটা তোমার আপেক্ষিক বেগ, মানে বলতে পারো লব্ধি। তাহলে লব্ধির সাথে 5-এর কোণ দেওয়া আছে, মানে ব্যাপারটা এখন এরকম যে 5 আর ভি আর এর লব্ধি হচ্ছে আবেগ, ঠিক আছে? এবং এই লব্ধিটা 5-এর সাথে কত কোণ করে আছে? 90। তাহলে 90 আমার থেটা না অনেকটা, তাহলে ট্যান থেটা মানে ট্যান 90, যার সাথে কোণ সে ছাড়া, কার সাথে? 5-এর সাথে 5 ছাড়া, বাদ বাকিটা ভি আর, তাহলে ভি আর এর সাইন আলফা, আর নিচে কি? ভি আর এর কজ আলফা। ট্যান 90 মানে সামথিং ডিভাইডেড বাই 0। কোনাকুনি গুণ করো, বহুতবার এই কাজ করছো, তাহলে 5 প্লাস ভি আর কজ আলফা সমান সমান 0, অতএব ভি আর কজ আলফা সমান সমান -5। এইবার দেখো আমার দরকার কি ছিল? ভি আর এর মান। এখান থেকে কি ভি আর এর মান পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? কারণ আননোন কোয়ান্টিটি তো এখানে 2টা, আর আমার ইকুয়েশন তো পড়ে আছে একটা, হবে না, এটা দিয়ে হবে না। এইবার তাহলে আমার প্রশ্নে খুঁজতে হবে আর কোনো তথ্য কি দেওয়া আছে কিনা। হ্যাঁ, বলা আছে যে সাজু যদি, মানে সাজুর চেয়ে যদি রাজু দ্বিগুণ বেগে ছোটে, দ্বিগুণ বেগে দৌড়ায়, তার কাছে মনে হয় দ্বিগুণ বেগে দৌড়াচ্ছে, তাহলে আগে বেগটাকে উল্টাই দিই, এই 10 মিটার পার সেকেন্ড বেগটাকে আগে উল্টাই দিই, এই যে 10 মিটার পার সেকেন্ড, যার সাপেক্ষে, রাজুর সাপেক্ষে উল্টালাম। বলো তো রাজুর জন্য প্রকৃত বেগের দিক এটা কি চেঞ্জ হয়েছে নাকি? প্রকৃত বেগের দিক ওটা যেদিকে ছিল সেদিকে আছে, ঠিক আছে? এটা যেদিকে ছিল সেদিকে আছে। অনেকে ভাবে, যেমন এই মাত্র গত ক্লাসে বলতেছে, ভাই ভি আর কেমনে ওদিকে হয়, বৃষ্টি তো সবসময় লম্বভাবে পড়ে। তোমার তো ম্যাথ পড়ে বুঝে নিতে হবে যে বৃষ্টি লম্বভাবে পড়লে সাজুর গায়ে কি লম্বভাবে পড়তে পারে? সাজু তো দৌড়াচ্ছে, তাহলে অবশ্যই বৃষ্টি বেগে আসতেছে, তার মানে বৃষ্টি লম্বভাবে পড়তেছে না। এখন তাহলে বৃষ্টি যদি তুমি প্র্যাকটিক্যালি চিন্তা করো, তাহলে ভাই বৃষ্টি এভাবে কিভাবে পড়লো? ধরো এখানে বাতাস আছে, বাতাস বৃষ্টিকে ধাক্কা দিয়ে এইভাবে ফেলাচ্ছে। এখন বাতাসের কথা তো আমার এখানে বলে নাই, ঠিক আছে? বাতাসের কথাটা তো আমি বলে না, আমি কেন মাতব্বরি করে বাতাস আনবো এখানে? আমি বাতাস আনবো না, বৃষ্টি
প্রকৃতপক্ষে ধরে নিব এই বেগ নিয়ে এবং এরকম একটা কোণ নিয়ে আলফা কোণ নিয়ে পড়তেছে। কি বুঝছো? এইবার এর কাছে মনে হচ্ছে, রাজুর কাছে মনে হচ্ছে এই যে উলম্ব রেখা, এই উলম্ব রেখার সাথে আরো 30 ডিগ্রি কোণ করে এসে পড়তেছে, অর্থাৎ এবার ভিআর এবং টেনের লব্ধি হচ্ছে এটা। তাহলে এটা যদি 30 হয়, বলো দেখি এটা কত? 60। তাহলে লব্ধি এটা না, এটা আবার আবেগ না? তাহলে এই লব্ধির সাথে 10-এর কোণ কত? 60। তাহলে tan 60 যার সাথে কোণ 10-এর সাথে কোণ 10 ছাড়া, বাদ বাকিটা ভিআর। এই যে কোণটা, এই কোণটার কি কোনো চেঞ্জ হয়েছে নাকি? ভিআর এর মান আর এই যে আলফা, এটা কি চেঞ্জ হয়েছে? এটা তো একই আছে, এই যে আলফাই তো আছে। তাহলে ভিআর সাইন আলফা, আর নিচে কি ভিআর কস আলফা। tan 60 মানে √3, উপরে ভিআর সাইন আলফা আর নিচে ভিআর কস আলফা। ঠিক আছে, ভিআর বলতেছি, সরি 10 ভিআর কস আলফা। এই দেখো ভিআর কস আলফা হচ্ছে -5। ম্যাথ হবে কি হবে না এইটা একটু ফিল করবা, বুঝে নিবা। আননোন কোয়ান্টিটি 2টা ছিল, তুমি মৌলিক ইকুয়েশন 2টা পাচ্ছ, মান বের হবে। এবার কিভাবে মান বের করবা সেটা তোমার ব্যাপার। তাহলে ভিআর সাইন আলফা ইকুয়াল টু কত পাওয়া যায়? 5√3। এটা 5, এটা 3, √3। 2 নম্বর সমীকরণ। এবার বলো 1 আর 2 নম্বর সমীকরণ দেখে কি করতে ইচ্ছা করতেছে? বর্গ করে যোগ ভিআর, ভাগ দিয়ে দিলে কোন অ্যাঙ্গেল, শেষ। তাহলে বর্গ করে যোগ করলে 1 2 এর বর্গ করে যোগ করলে ভিআর পাওয়া যাবে, দেখবা 10 আসবে, করে আর দেখালাম না। আর এই 10-এর মান তুমি এখানে বসাও, দেখি মুখে মুখে করি তো, টাক টাক দেওয়ার দরকার নেই। 10-এর মান এখানে বসাও। তাহলে cos আলফা ইকুয়াল টু -5/10 হাফ। তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স -5/10 120 ডিগ্রি। তাহলে আলফার মান পেয়ে গেছো আর বেগের মান পেয়ে গেছো। তুমি বলতে পারো যে ভাই আমার তো আলফাটা লাগবে না, আমার তো শুধু বেগ লাগবে। ঘ নম্বর ম্যাথ করতে গেলে লাগবে আলফা। ওকে, এইবার ঘ নম্বর আর কি, এটা 1 নম্বর গ। এবার বলতেছে কিছুক্ষণ পরে সাজু একটা গাড়িতে উঠছে, গাড়িতে ওঠার পরে সেই গাড়িটা চালাই নিয়ে যাচ্ছে। গাড়ির বেগ হচ্ছে 15 মিটার/সেকেন্ড বেগ। তো এবার যদি গাড়ি চালায় নিয়ে যেতে থাকে, গাড়ির একটা বৈশিষ্ট্য দেওয়া আছে, গাড়ির পিছনের কাজটা ছাদের সাথে, গাড়ির যে ছাদ, সেই ছাদের সাথে 42 ডিগ্রি কোণে বাঁকানো। তাহলে এইভাবে যদি সাজু এবার গাড়ি চালায় যাইতে থাকে, তাহলে পিছনের কাজ ভিজবে কিনা? কাজ ভেজার ম্যাথ করাইছি এটা। তাহলে ছোট্ট করে একটু হিন্টস দিয়ে দিই। পিছনের কাজের কথা বলছে, তাহলে ধরো এই যে এইটা হচ্ছে পিছনের কাজ, যেটা হচ্ছে পিছনের কাজ, যেটা হচ্ছে পিছনের কাজটা, এটা ছাদের সাথে বলছে, ছাদ, এটা ছাদ। তাহলে ছাদের সাথে 42 ডিগ্রি কোণ, তাহলে এই কোণটা 42 ডিগ্রি, এটা 42 হতে পারে? এটা তো স্থূল কোণ। তাহলে এই 42 মানে এই কোণটার কথা বলছে, এটার কথা বলে নাই। এই যে এই কোণটা, এটা হচ্ছে 42 ডিগ্রি। এখন কেউ যদি বলো মাতব্বরি করে যে ভাই না এই কোণটাই বলছে, তাহলে এই কোণটা যদি বলে, তাহলে গাড়ির পিছনের কাছে এভাবে আছে, কথা বলছো? তো এরকম চিন্তা ভাবনা করবা নাকি? সহজ চিন্তা ভাবনা করবা, যেটা কোশ্চেনে বুঝাইতে চাইছে তুমি সেটাই বুঝবা, উল্টা পাল্টা বুঝবা না। তাহলে এটা হচ্ছে 42 ডিগ্রি। এবার দেখি যে পিছনের কাজটা ভিজবে কিনা। তাহলে বলো তো, বৃষ্টি প্রকৃতপক্ষে তাহলে কত বেগে পড়তেছে? প্রকৃত বৃষ্টির বেগ কত? 10, আর অনুভূমিকের সাথে কত কোণ করে? 120। এই যে এটা হচ্ছে ভিআর 10, আর অনুভূমিকের সাথে এই যে আলফা, এই যে দেখো এখানকার চিত্র দেখো, এই যে আলফা 120। তাহলে গাড়ির বেগটাকে উল্টাই দিলাম। এই যে গাড়ি যাচ্ছে এদিকে কত বেগে? 15 মিটার/সেকেন্ড বেগে। দাও গাড়ির বেগটাকে উল্টাই, এই যে উল্টাই দিলাম। গাড়ির বেগ 15 মিটার/সেকেন্ড। তাহলে 15 জানি, 10 জানি, মধ্যবর্তী কোণ আলফা 120 জানি। তাহলে ধরো বৃষ্টি এই বরাবর পড়তেছে। তাহলে এবার দেখো, নর্মালি আমরা কি উলম্ব রেখার সাথে কোণ বের করি না? কিন্তু এবার উলম্ব রেখার সাথে কোণ বের করা একটু মানে বলদামি হয়ে যাবে। তো ওইটা না করে আমরা কি করব? এই কোণটা বের করব, কারণ এখানে দেখো এই কোণটাই দেওয়া আছে। তাহলে এই কোণটা বের করবো। তুমি উলম্ব রেখার সাথে কোণ বের করলে যে কোনো সমস্যা আছে তা না। উলম্ব রেখার সাথে তুমি তো এখানে একবারে কোণ পাবা না, তোমার কি করতে হবে? এই কোণটা বের করে তারপর আবার 90 বিয়োগ দিতে হবে। তো তোমার যদি করতে ভালো লাগে তুমি করো। এই কোণটা আমি বললাম, এই কোণটা থিটা, তাহলে থিটা ইকুয়াল টু tan ইনভার্স যার সাথে কোণ সে ছাড়া, 15 সাথে 15 ছাড়া, বাদ বাকিটা ভিআর। তো ভিআর মানে 10 sin 120, 10 sin cos 120। হিসাব করে দেখো, এটা মেবি আসবে 40.89 ডিগ্রি, এটা আসবে।
এইবার তুমি বলো তো ভিজবে নাকি ভিজবে না? তুমি এরপরে উলম্ব কোণ বের করতে পারো, কিন্তু দরকার নেই উলম্ব কোণ বের করা, এখান থেকে ডিসিশন নেওয়া যায়। কেউ উলম্ব কোণ বের করে ডিসিশন নিলে আমার কোনো আপত্তি নেই, কিন্তু 2-3 লাইন ক্যালকুলেশন বেশি করা লাগছে। এইবার দেখো, খেয়াল করো, বৃষ্টি পড়তেছে, এই কোণটা 40.89 ডিগ্রি, ধরো 41 ধরে নিলাম, ঠিক আছে? 41 ডিগ্রি কোণে ধরে নিলাম ধরো, আর এই কোণটা কত? 42। তাহলে বৃষ্টি যখন পড়বে তখন এই অনুভূমিক রেখার সাথে কোণ তৈরি করবে হচ্ছে 41 ডিগ্রি। তাহলে সেটা কি গাড়ির মধ্যে ঢুকে যাচ্ছে না গাড়ির বাইরে আছে? কথা বুঝছো? গাড়ির বাইরে আছে। মানে দুইটা কোণকে যদি আমি এরকম ভাবে আঁকি, এরকম ভাবে যদি দুইটা কোণকে আঁকি, তাহলে ধরো এই কোণটা হচ্ছে 42 ডিগ্রি, আর আর এই কোণটা হচ্ছে 41 ডিগ্রি। 41 মানে 40.89 ডিগ্রি। তাহলে এইটা হচ্ছে বৃষ্টি পড়ার অ্যাঙ্গেল, আর এটা হচ্ছে কাচের অ্যাঙ্গেল, এটা হচ্ছে কাচের অ্যাঙ্গেল। তাহলে কাজকে কি ভিজাচ্ছে না ভিজাচ্ছে না? ভিজাচ্ছে না। তাহলে কাজ ভিজবে না, বড় না। শেষ। ম্যাথগুলো এমন ভাবে দেওয়া, তোমার গ হলে ঘ হবে, গ না হলে ঘ হবে না। খাতা দেখার একটা সুবিধা আছে, দাও 7 দাও, নয়তো 0 দাও। 2 নম্বর ম্যাথটা নদী নৌকার ম্যাথ ছিল। এর চেয়ে সহজ ম্যাথ আর একটাও কোশ্চেনে ছিল না, ইভেন কোনো এমসিকিউ এত সহজ ছিল না। তো দেখো 2 নম্বর কি বলতেছে, এটা হচ্ছে নদী, ও বিন্দু, সোজাসুজি এই বিন্দুটা বি বিন্দু, বি বিন্দু থেকে নদী বরাবর এদিকে একটা ডি বিন্দু দূরত্ব 21 কিলোমিটার। দুইজন মাঝি, একজন রহিম আর একজন জসিম। তো রহিম হচ্ছে ও এ বরাবর যাত্রা করছে, আর জসিম ও সি বরাবর যাত্রা করছে। তাহলে এটা হচ্ছে রহিমের যাত্রা করার অ্যাঙ্গেল, যাত্রা করার দিক, এটা হচ্ছে জসিমের। স্রোত বলে দিছে এদিকে যে স্রোতের বেগ, নদীতে স্রোতের বেগ কত? স্রোতের বেগ 2 কিলোমিটার পার আওয়ার, স্রোতের বেগ। আর নৌকার বেগ কত বলে দিছে? উভয়ই নৌকা চালায় কত বেগে? ভি হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার, এই বেগে নৌকা চালায়। এটুকু হচ্ছে চিত্রে আছে। এবার ভালো করে একটু শোনো, উদ্দীপক শোনো। একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলা আছে যে ও এ এবং ও সি, অর্থাৎ দুইজনের এই যে নৌকা চালনা করার যে দিক, তারা পরস্পরের সাথে লম্ব আছে। তো এই কথাটা অত ডিটেলস বলে নাই, ছোট্ট করে একটু বলে দিছে যে ও এ লম্ব হচ্ছে ও সি, এটা বলে দিছে। এই কোণটা 90 ডিগ্রি বলে দেওয়া আছে। প্রথম কোশ্চেন। ও আচ্ছা, আরেকটি কথা বলা আছে, সেটা হচ্ছে রহিম মাঝি ও এ বরাবর তো যাত্রা করে, কিন্তু সে অপর পারে পৌঁছায় হচ্ছে ও বি বরাবর, সোজাসুজি পৌঁছায়। নদীর প্রস্থ দেওয়া আছে, ডি এর মানে যে ডি, এটা দেওয়া আছে 3 কিলো, এটা দেওয়া আছে। তাহলে কে অপর পারে সোজাসুজি পৌঁছায়? রহিম সোজাসুজি পৌঁছায়। আর এ কিভাবে পৌঁছায় ওটা কিছু বলে নাই। এবার আসো, প্রথম কোশ্চেনটা বলতেছে জসিম তাহলে কত কোণে নৌকা চালাইছিল? জসিম, রহিম না, জসিম। আর 4 নম্বর প্রশ্নটা বলতেছে যে জসিম ডি বিন্দুর চেয়ে আরো ভাটিতে পৌঁছাইতে পারবে কিনা। আরো ভাটি মানে আসলে স্রোত বরাবর আরো নিচের দিকে, এটাকে ভাটি বোঝানো হয়েছে, ঠিক আছে? না, ওটা বলতে হবে, বুঝে নিতে হবে, বাংলা কথা বুঝে নিতে হবে। তো তুমি মূল কথা হচ্ছে তুমি পাড় বরাবর দূরত্ব বের করবা, বের করে যাচাই বাছাই করে দেখবে 21-এর কম, 21-এর বেশি নাকি 21-এর সমান। তো এটাই হচ্ছে কথা, ক্লিয়ার? তো এখন দেখো 2টা প্রশ্নই চাইছে জসিমের, রহিমের কিছু চাইনি, কিন্তু উদ্দীপকে রহিম টহিম দিয়ে গেজাইছে। তাহলে কি করব? আমার তো কোণ বের করতে হবে জসিমের। ধরলাম জসিমের কোণ হচ্ছে আলফা 1 ধরলাম, ঠিক আছে? এই জসিমের কোণটা আমি একবারে বের করতে পারবো না, চাইছে জসিমের কোণ, তোমার বের করতে হবে রহিমের কোণ। রহিমের কোণটা এইটা, এই কোণটা আলফা 1। রহিম গেছে সোজাসুজি, তাহলে এই যে ডট 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 উপরে 2-1 লাইন লিখবা, এটা আলফা 1, ও সরি এটা আলফা 2 দিলাম ধরো। তাহলে রহিম গেছে সোজাসুজি, তাহলে রহিমের সোজাসুজি যাইতে কত কোণে যাত্রা করতে হবে, আলফা কোণ কত সেটা বের করতে হবে। তাহলে উপরে ডট ডট ডট, ওই যে 2 লাইন লিখতে বলছিলাম, তারপরে লাস্টে কি আসে? আলফা 2 = cos ইনভার্স মাইনাস ইউ বাই ভি, তাহলে cos ইনভার্স মাইনাস 2/6, 109.47 ডিগ্রি মনে হয়। এইবার তারপরে কি করতে হবে? আলফা 1 =
এই কোণটা আলফা 2 কত, আলফা 2 মাইনাস 90 ডিগ্রি, তাহলে 19.47 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, মানে কত বলদের বলদ তোমরা, এইটুকু করে বসে আছে, এইটুকু করে অ্যান্সার লিখে দিছে, মানে এইটুকু করছে, করার পরে এটা বিয়োগ আর করে নাই। না, এক মনে হয় দিছি, এক দিছি। এবার 2 নম্বর বলতেছে যে জসিম ডি বিন্দুর আরো ভাটিতে যাবে কিনা। আরে এক্স বের করতে হবে, এক্স সমান সমান ইউ প্লাস ভি কজ আলফা ডি বাই ভি সাইন আলফা। দুনিয়াদারি সবকিছু দেওয়া আছে, আলফার মানটা 109 বসাই করছো আর সব পাইছো 0। ঠিক আছে, 19.47 বসাই করতে হবে। ঠিক আছে, 109 বসালে কত আসবে এই বল, 109 বসালে কত আসবে, এক্স এর মান কত আসবে, 0 আসবে। 109 বসালে তো 0 আসবে, সোজাসুজি গেছে। এটা তো সোজাসুজি যাওয়ার জন্য অ্যাঙ্গেল, রহিমের অ্যাঙ্গেল। তো তুমি রহিমের কোণ বসাইলে রহিম তো সোজাসুজি গেছে, তো তুমি এক্স এর মান তো 0 পাবো। তো তারপরে অনেকে মানে বসাইছে 109 কিন্তু তারপরে 0 আনে নাই। ও আচ্ছা, মানে কত বড় বলো। কয়েকটা খাতা দেখলাম ওই 0 আনছে, মানে কি কয়েকটা খাতা ওই ক্যালকুলেটার বারবার ডাটা ডিলিট দিছে, তো ক্যালকুলেটর থেকে ডাটা তো বারবার ডিলিট দিছে, ডিলিট দেওয়ার পরে অ্যান্সার আসছে 0.00000 কিছু একটা। মানে ওরা ভাবছে কি এই মানটা তো ক্যালকুলেটারে এভাবে আসছে, এখন ক্যালকুলেটারের সায়েন্টিফিক মোড, তাহলে সামথিং ধরো 2 × 10⁻⁻⁴ -8 এত মিটার এরকম। হ্যাঁ, একজন বলতেছে ভাই এরকম আসলো, এত কম আসবে, এত কম, মানে ওটা 0, ওটা 0। ওর ক্যালকুলেটর ঠিক ব্যবহার না করার কারণে ওই ম্যান আসে। এবার একটা সাহিত্যিক কোশ্চেন ছিল 3 নম্বরটা। চারিদিকে নিথর বাতাস, 10 মিটার/সেকেন্ড বেগে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মুষলধারে হচ্ছে। নিথর বাতাস মানে বাতাসের কোনো বেগ টেগ নেই। নিথর বাতাস মানে বোঝনি তোমরা, বাংলা পড়া বাদ দিয়ে দাও। নিথর বাতাস মানে বোঝেনি। অনেক সময় আমরা বলি না এই নিথর হয়ে পড়ে আছিস কেন, নিথর মানে কি ও কোনো উচ্চ বাচ্চা করতেছে না। হ্যাঁ, ওটাই করতে হবে। আজকে অনেক সিটি কলেজে বাংলা পরীক্ষা হয়েছে। আচ্ছা যাই হোক, আসো। চারিদিকে নিথর বাতাস, 10 মিটার/সেকেন্ড বেগে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে বৃষ্টি যেহেতু নিথর বাতাস, তাহলে বৃষ্টি তো লম্বভাবেই হবে। এই যে বৃষ্টি, এবার কারণ বৃষ্টিটাকে বাগানোর কিছু নাই, বলতেছে একটি শহরের রাস্তা, ব্র্যাকেটে লেখা আছে গাড়ির সর্বোচ্চ বেগ এত। ওই বেগ নিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে না, গাড়ির সর্বোচ্চ বেগ এত হতে পারে, এটা ব্র্যাকেটে লেখা আছে। তো শহরের রাস্তা দিয়ে চালক একটি গাড়িকে গন্তব্যে নিয়ে যাচ্ছে, ভালো কথা। গাড়ির যাত্রীরা দেখলো, যাত্রীদের কাছে মনে হচ্ছে, যাত্রীরা দেখলো মানে কি, যাত্রীদের কাছে মনে হচ্ছে বৃষ্টি গাড়ির পিছনের কাছে সমান্তরালে পড়তেছে, এটা যাত্রীদের কাছে মনে হয়েছে। তো গাড়ির বৈশিষ্ট্যটা দেখি, গাড়ি কেমন, গাড়ির সামনের ও পিছনের কাজ অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো। তো এইটা হচ্ছে গাড়ি, গাড়ির সামনের পিছনের কাজ, ধরো এটা পিছনে, যে এটা পিছনে, এটা সামনে, তাহলে এই কাজটা 60, এই কাজটা 60 ডিগ্রি কোণে হেলানো। গাড়ির চাকা দিয়ে গেছে, কত বেগ, গাড়ির বেগ জানি না, গাড়ির বেগ ভি। আর অনেকে বলতে পারো গাড়ির বেগ কেন ভাই 25 কিলোমিটার/আওয়ার দেওয়া আছে? না, ওটা এই রাস্তায় সর্বোচ্চ বেগ দেওয়া আছে, ভিসি ম্যাক্স। গাড়ির সর্বোচ্চ বেগ হতে পারে 25 কিলোমিটার/আওয়ার। তো 25 কিলোমিটার/আওয়ার মানে হচ্ছে 6.94 মিটার/সেকেন্ড। এটা চালক বলল গন্তব্যে যাওয়ার জন্য যদি গাড়ির বেগ বাড়ায় তাহলে সেটা বিপজ্জনক হবে, আর গাড়ির সামনের কাজ পেছনের কাজ অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো। তো প্রথম কোশ্চেনটা আগে অ্যান্সার বের করি। প্রথম কোশ্চেনটা হচ্ছে গাড়িটি কত বেগে চলছিল, গাড়িটার বেগ কত ছিল, কত, 25 কিলোমিটার/আওয়ার? না, ওটা সর্বোচ্চ বেগ হতে পারে। তাহলে এটা বের করবো কিভাবে? ওই যে যাত্রীরা কিভাবে বৃষ্টি পড়তে দেখছে তার উপর ভিত্তি করে। যাত্রীরা এখানে বসে, এই যে যাত্রীরা গাড়ির মধ্যে আছে, তারা দেখতেছে যে বৃষ্টি উলম্ব রেখার সাথে, মানে গাড়ির কাজটা অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে আছে। তাহলে বৃষ্টি পড়তে দেখতেছে হচ্ছে কাচের সমান্তরালে, এই যে কাচের সমান্তরালে বৃষ্টি পড়তেছে, কথা বোঝা গেল? তাহলে এই কোণটা 60, এই কোণটা 30 ডিগ্রি,
তাহলে বৃষ্টি কত কোণে পড়তেছে? 30 ডিগ্রি উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে। ম্যাথ শেষ। এটুকু বুঝতে পারলে ম্যাথ শেষ। এইবার কার সাপেক্ষে বেগ? গাড়ির সাপেক্ষে। ওকে, গাড়ির বেগটাকে উল্টায় দাও। গাড়ির বেগটাকে উল্টায় দিলা ভি। গাড়ির বেগ ভি লিখবা না এখন কেউ। গাড়ির বেগ ভি, বৃষ্টি পড়তেছে কিভাবে? লম্বভাবে। কত বেগে? 10 মিটার পার সেকেন্ড বেগে। যাত্রীরা দেখছে উলম্বের সাথে 30 ডিগ্রি কোণে বৃষ্টিটা পড়তেছে। যাত্রীরা এটাই দেখছে, কাঁচের সমান্তরালে পড়া মানে উলম্বের সাথে কত কোণে পড়া? 30 ডিগ্রি। ধরে উলম্বের সাথে এই যে 30 ডিগ্রি কোণে পড়তেছে। তাহলে এবার tan 30 ডিগ্রি খাটাও। tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে v/10। এবার ভি বের করতে হবে, দেখবা 5.77 মিটার পার সেকেন্ড আসবে। এতটুকু ম্যাথ, এই যে এতটুকু গ নম্বরের ম্যাথ, বুঝলা? এবার 2 নম্বরটা আসো। 2 নম্বরটা বলতেছে ড্রাইভার কি বলছে? গাড়ির বেগ যদি বাড়ানো হয় তাহলে সেটা বিপজ্জনক। বলো তো তুমি ড্রাইভার, তোমার কাছে কেন মনে হচ্ছে বিপজ্জনক গাড়ির বেগ বাড়ানো? হ্যাঁ, এটা তুমি যদি এরকম ভাবে শোনো, আমি বলি, তুমি যদি এরকম ভাবে অ্যান্সার দাও যে ভাই বৃষ্টি যদি মানে গাড়ি যদি জোরে যায় তাহলে পিছলে যাবে, পিছলে যে অ্যাক্সিডেন্ট ঘটে যাবে, এই জন্য বিপজ্জনক। এইসব কথা ওই সমাজ বিজ্ঞান হলে খাটতো, ঠিক আছে? ফিজিক্স হলে এইসব কথা না, উদ্দীপক অনুযায়ী অ্যান্সার দিতে হবে, ঠিক আছে? এই জন্যই তো তোরা বলি একটু সামনে বসবি। এই যে এখন একটু তোর পিঠের উপরে দিতে পারতাম 2টা, পরের দিন থেকে সামনে বসবি। তুমি বসাবা, জোর করে বসাবা, তুমি ওরে নিয়ে বসাবা, সাথে তোমারও দিব 2টা ফ্রি। এবার শোনো, কেন বিপজ্জনক? কারণ গাড়ির বেগটা যদি বাড়ানো হয় তাহলে এই কাছে আরো বেশি কোণ করে এসে বৃষ্টি পড়বে। তুমি দেখবা নর্মালি গাড়ি যখন তুমি আস্তে চালাও তখন কাছে যে বৃষ্টি পড়ে, কম বৃষ্টি পড়ে, কম পানি পড়ে, বৃষ্টি পড়তেছে তো কম। গাড়ির বেগ যত বেশি বাড়াবা তত ওই যে গাড়ির যে হুইপার যেটা, ওর স্পিড বাড়াই দেওয়া লাগে, মানে তাড়াতাড়ি যেন পানিটাকে সরাই নেয়। এখন যদি সামনে অনেক বেশি পানি জমে থাকে, মানে পানি, বৃষ্টির পানি, তাহলে তো সামনে দেখতে পারবো না, চালক তো চালাইতে অসুবিধা হবে চালকের। তো এই কারণে গাড়ির বেগটা যদি সে বাড়ায় তাহলে বেশি বেগ নিয়ে এসে বৃষ্টি পড়বে এবং বেশি কোণ করে এসে বৃষ্টি পড়বে, এইটা দেখাইতে হবে জাস্ট। কথা বুঝছো? তাহলে এটা খুব সহজ জিনিস। গাড়ির বেগ হচ্ছে এই যে ম্যাক্সিমাম বেগ 6.94 দেখাবা, দেখো ম্যাক্সিমাম বেগের চেয়ে কম ছিল। আর বৃষ্টি পড়তেছে লম্ব 10 মিটার পার সেকেন্ড। এবার বৃষ্টি আরো কোণ করে এসে পড়বে, দেখবা এই যে থেটা কোণটা এবার বের করবা, থেটা ইকুয়াল টু tan ইনভার্স 6.94 ডিভাইডেড বাই 10। দেখো এটা 34 দশমিক কিছু একটা আসে মনে হয়। এবং আরো একটা জিনিস, শুধু এটা বের করলে হবে না, আর একটা জিনিস বের করে দেওয়াটা ভালো। তবে এইটুকু যে বের করছে তারও আমি চাপ দিছি, কিন্তু আর একটা জিনিস বের করা ভালো যে বৃষ্টির বেগটা এবার বেশি হবে। গাড়ির বেগ যদি বাড়ানো হয় তাহলে বৃষ্টির বেগও এবার বেশি হবে। তাহলে v ইকুয়াল টু √6.94 স্কয়ার প্লাস হচ্ছে 10 স্কয়ার। তাহলে বেশি বেগ নিয়ে বেশি কোণ করে এসে বৃষ্টি পড়বে পূর্বের তুলনায়। তো এই কারণে গাড়ি চালাইতেও একটু অসুবিধা হবে। এই কারণে ড্রাইভার বলছে যে গাড়ি চালানোর জন্য তার জন্য বিপজ্জনক। ক্লিয়ার? শেষ। হ্যাঁ, 10ই তো। হ্যাঁ, ওটা তো আপেক্ষিক। তুমি যত বেগে চালাবা তত বৃষ্টি আরো বেশি বেগ নিয়ে এসে পড়বে তার কাছে, সেটা মনে হবে না। আগে কত ছিল বলো তো? এখানে কত ছিল? এখানে কত? v ইকুয়াল টু √10 স্কয়ার প্লাস 5.77 স্কয়ার। এটা বেশি না এটা বেশি? অবশ্যই এটা বেশি। বাড়বে কি ঠিক করছিলা? কেটে দিছি নাকি? গুনতে লতিফ ভাইকে যাই বলবা নিচে। আচ্ছা, এবার আসো, এমসিকিউ আছে। তো এমসিকিউ এর অ্যান্সার গুলো একটু দেওয়া দরকার, কিন্তু সবগুলো দেবো না, যেগুলো দরকার সেগুলো দিব। দেখো তাকাও, আমি আমার মতো করে দিচ্ছি যতটুকু পারি। a ইকুয়াল টু 3i মাইনাস জে প্লাস 3k আর b ইকুয়াল টু -4j প্লাস i প্লাস 2k। বলা হচ্ছে a বরাবর b এর লম্ব বিক্ষেপ কত? a বরাবর b এর লম্ব বিক্ষেপ b cos থিটা। তাহলে b cos থিটা হবে কি? a ডট b ডিভাইডেড বাই a। বোর্ডে দেখাও, কেউ কোনো কথা বলবো না। a ডট b বসাইতে হবে। তাহলে 3 গুণ -4 তাহলে -12, -1 গুণ +1 তাহলে -1। অনেকে এই কাজ করছে।
এবং করে যেটা আসে সেটা অপশনে ছিল, ঠিক আছে? তো কেন একটু দেখো চালাকিটা কি করছি, -4j প্লাস i উল্টা পাল্টা করে দিছি, আইটা পরে দিছি, যেটা আগে দিছি। তাহলে প্লাস আইটা হবে আগে, একটু সাজাই নিতে হবে নিজের মতো করে, আর -4 যেটা হবে পরে। এইবার ম্যাথ করতে হবে। তাহলে উপরে 3 যোগ হচ্ছে 4, 3 দুগুণে 6, তাহলে কত হচ্ছে 13 না? হ্যাঁ 13, ঠিক আছে। আর এ হচ্ছে 9, 9 18 আর 1 19, √19 শেষ। 2 নম্বর, দুইটি ভেক্টরের ভেক্টর গুণফলের মান উহাদের স্কেলার গুণফলের √3 গুণ। খুবই সহজ জিনিস। ab sin θ ab cos θ √3 গুণ, ab ab কাটাকাটি, sin θ বাই cos θ tan θ √3, তাহলে θ = 60 ডিগ্রি, মানে π/3 মুখে মুখে। এই টাইপের আরেকটা এমসিকিউ ছিল। 7 নম্বর, দুটি ভেক্টর কত কোণে ক্রিয়া করলে এদের স্কেলার গুণফল ও ভেক্টর গুণফলের মান সমান হবে? মুখে মুখে বলো। 7 নম্বরটা π/4 সমান হবে, অনুপাত হবে 1, তাহলে tan θ = 1, θ = 45 ডিগ্রি বা π/4 শেষ। এটা কেটে দিছি, থাক তোরে কেটে দিলে ঠিক আছে। এবার দেখো অনেকের প্রশ্ন, একজন বলতেছে ভাই কার্ল ডাইভারজেন্সের ম্যাথ কি কেউ এমসিকিউতে দেয়? আসলে মানে এটা কোনো কথা? কার্ল ডাইভারজেন্সের ম্যাথ এমসিকিউতে দেওয়া হয়েছে, আরো ক্লাসে পড়াননি আপনি। হ্যাঁ, বলা হচ্ছে এই ভেক্টর ক্ষেত্রটি কেমন ক্ষেত্র? পজিটিভ ডাইভারজেন্স, নেগেটিভ ডাইভারজেন্স, সলিনয়েডাল আর অঘূর্ণনশীল। তো প্রথম দেখো অঘূর্ণনশীল বা ঘূর্ণনশীল যদি বলে, দাঁড়াও তাহলে কার্ল দিয়ে করতে হবে। তো দেখো চারটা অপশনের মধ্যে 75% বলতেছে ডাইভারজেন্স আর 25% বলতেছে কার্ল। তাহলে তুমি আগে 75%-এর হিসাবটা করো, তাই করা উচিত না? মানে কার্ল দিয়ে যদি মানে মিললো তাহলে তো সেটা 25%-এর হিসাব করলো, তুমি 75% যেটা বলতেছে সম্ভাবনা আছে ওটার মধ্যেই অ্যান্সার। তাহলে আমার বের করতে হবে ডাইভারজেন্স। সহজে মনে রাখার উপায়, ডাইভারজেন্স মানে ডট গুণ, কার্ল মানে ক্রস গুণ, ক এর সাথে ক, ড এর সাথে ড। এবার আমি ডাইভারজেন্স বের করবো। তো ডাইভারজেন্স বের করা মানে ওই যে ন্যাবলা না ক্যাবলা কি একটা আছে, ওর সাথে গুণ দিতে হবে। ডেল ডেল এক্স আই ক্যাপ, ডেল ডেল ওয়াই জে ক্যাপ, আর ডেল ডেল জেড কে ক্যাপ। তাই এর সাথে কেমন গুণ? এর সাথে ডট গুণ। তো ডট গুণ মানে আই সহগের সাথে আই সহগ, জে সহগের সাথে জে সহগ, কে সহগের সাথে কে সহগ। তাহলে এর সাথে গুণ হবে ডেল ডেল এক্স। তাহলে ডেল ডেল এক্স এর আগে বসবে ডেল ডেল ওয়াই, আর এর আগে বলবে ডেল ডেল জেড। এইবার দেখো মুখে মুখে হবে অ্যান্সার। এখানে কোনো এক্স নেই, তাহলে এক্স এর সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন 0। এখানে কোনো ওয়াই নেই, 0। এই যে ওয়াই এর সাপেক্ষে করলে কত? 0। জেড আছে কোনো? জেড নেই, কত? 0। তাহলে 3টা 0 যোগ করো। 10 নম্বর করায় দেওয়া অন্যায়। 5 নিউটনের দুইটি সমান বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে লব্ধির মান কত হবে? এই যে কার খাতা নিলাম সেই দেখো করছে, এর ধরে মারা লাগে। তো এই যে কার কোশ্চেন নিলাম, দেখো কোশ্চেনে করছে এটা। হ্যাঁ, 5 নিউটনের দুইটি সমান বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে, দুইটি সমান মানের বল পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত থাকলে লব্ধির মানও তাদের মানের সমান হয়। 5 অ্যান্সার শেষ। এবার দেখো এইটা একটু করে দেওয়ার দরকার আছে। 11 নম্বর, যতগুলো এমসিকিউ ছিল তার মধ্যে 11 নম্বরটা হচ্ছে একটা ভালো এমসিকিউ। a = xi yj প্লাস zk। এই ভেক্টরের দিক কোসাইন যথাক্রমে cos আলফা, cos বিটা, cos গামা হলে, আগে দিক কোসাইন বল। দিক কোসাইন মানে হচ্ছে দিকের সাথে কোণের cos, দিক কোসাইন। তো দিক হচ্ছে 3টা, x অক্ষ, y অক্ষ, z অক্ষ, 3টা অক্ষ। একটা ভেক্টর a ভেক্টর, এই a ভেক্টর 3টা দিকের সাথে x অক্ষের সাথে কোণ তৈরি করে আলফা বলছে, y অক্ষের সাথে বিটা, আর z অক্ষের সাথে যে কোণটা সেটা হচ্ছে গামা। এটা কিন্তু একটা 3D চিত্র, কারণ আমি বোর্ডে যতটুকু পারছি আঁকছি। তাহলে তোমার একটু বুঝে নিতে হবে, ফিল করতে হবে। মানে এটা ধরো z অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, আর উপরের দিকে আছে y অক্ষ, মাঝখান এই বরাবর আছে এই ভেক্টরটা, 3টা অক্ষের সাথে কোণ তৈরি করে। ঠিক আছে, এটা কিন্তু কোনো একটা তলে না, 3D ফিগার। cos আলফা, cos বিটা, cos গামা, দিক কোসাইন মানে হচ্ছে এটা।
তো তাদের বর্গের যোগফল cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা ইকুয়াল টু 1, যোগফল করে 1, এটাই হবে অ্যান্সার। তো কিভাবে এটা হইল বোর্ডে একটু তাকাও। আসো তো আলফা বের করব। আলফা কার সাথে? কোন x অক্ষের সাথে। x অক্ষ বরাবর একক ভেক্টর কত? তাহলে তুমি দেখো তো x অক্ষের সাথে কোণ বের করা মানে i একক ভেক্টরের সাথে a ভেক্টরের কোণ বের করা না? কথা কি বুঝছো? এটার সাথে এটার কোণ বের করা, আলফা আলফা বের করতে হবে। তাহলে a ভেক্টরের সাথে x ভেক্টর এর কোণ বের করতে হবে। কোণ বের করার ডট গুণ। তাহলে ধরো এটার মধ্যবর্তী কোণ আলফা, তাহলে a ডট x ইকুয়াল টু ax cos আলফা। তাহলে cos আলফা ইকুয়াল টু কত দেখি বলো? a ডট x ডিভাইডেড বাই ax, একবারে বসাই করো তো, এর সাথে x এর ডট গুণ করো, x ইন্টু 1 x প্লাস 0 প্লাস 0। বলো কে বোঝো নাই? বুঝছো? y আছে এখানে নেই 0, z আছে এখানে নেই 0, আর নিচে হচ্ছে a এর মান, a এর মান x এর মান, a এর মান হচ্ছে রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, আর x এর মান কত? 1। তাহলে উপরে পড়ে থাকলো x ডিভাইডেড বাই এটা, x ডিভাইডেড বাই এটা। এটা হচ্ছে x অক্ষের সাথে কোণ। দেখো একটা শর্টকাট তোমাদের শিখাই দিই। ধরো একটা ভেক্টর a ইকুয়াল টু 2i মাইনাস j প্লাস 3k, আমি বললাম এই ভেক্টরটা তিনটি অক্ষের সাথে কত কত কোণ তৈরি করে। শর্টকাটটা শিখাই দিচ্ছি। দেখো x অক্ষের সাথে কোণ, ধরো আলফা, cos ইনভার্স দাগ দিবা একটা, দেওয়ার পরে x এর মান কত? x এর উপাংশ কত? 2, লিখবা উপরে 2 আর তারপরে নিচে তার মান। এই a ভেক্টরটার মান 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, তাহলে আর এখানে হচ্ছে 1, তাহলে 9 আর হচ্ছে 5, তাহলে কত? 14, রুট ওভার 14। তাহলে আমি যদি বলি y অক্ষের সাথে কোণ, তাহলে বিটা ইকুয়াল টু cos ইনভার্স মাইনাস 1 বাই রুট ওভার 14। যদি বলি z অক্ষের সাথে কোণ, তাহলে cos ইনভার্স 3 ডিভাইডেড বাই রুট ওভার 14। তাহলে এইখানে বলো তো cos আলফা এটা, তাহলে cos বিটা কত? y বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। বলো cos গামা কত? z ডিভাইডেড বাই রুট ওভার x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। তিনটা কোণ বের করছি, এই তিনটা কোণের বর্গের যোগফল 1। দেখো তো করে দেখো তো মুখে মুখে হয় কিনা। cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা cos স্কয়ার গামা x স্কয়ার y স্কয়ার z স্কয়ার উপরে, আর নিচে রুট চলে গেছে, তাহলে যোগ করলে কত হবে? 1। এটা কি ফিল করা গেছে? তাহলে একটা খুব গুরুত্বপূর্ণ সূত্র এটা কিন্তু, হ্যাঁ। cos স্কয়ার আলফা cos স্কয়ার বিটা এবং cos স্কয়ার গামা সমান সমান 1, অর্থাৎ দিক কোসাইনের বর্গের যোগফল 1। এইবার দেখো এটাই চাইছিল যে 1 হবে কিনা এমসিকিউ। এবার এখান থেকে আমি আরো একটা এমসিকিউ তোমার দিতে পারি, বা বলতে পারো ম্যাথও দিতে পারি, এবং এই ম্যাথের অ্যান্সার একটা ধ্রুব অ্যান্সার। যদি একটা ভেক্টর তিনটা অক্ষের সাথেই সমান কোণ তৈরি করে, সমান, x অক্ষের সাথেও যা, y অক্ষের সাথেও তাই, ইভেন z অক্ষের সাথেও তাই, তাহলে সেই কোণের মানটা কত? বলো কোণের মানটা কত? 120 ডিগ্রি না? 120 ডিগ্রি বললে মারবো, 90 ডিগ্রি বললেও মারবো না, 30 ডিগ্রি 45 ডিগ্রি, আর কিছু 60 বাকি আছে। দেখো তোমার এইটুকু দিয়ে আমি বলতেছি বের করো, প্লাস মাইনাস কন ইনভার্স 1/√3। কিভাবে হলো? এই যে আলফাও যা বিটাও তাই গামাও তাই, তাহলে সেম সবগুলোকে আলফা বললে 3 cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1, আর আমি কিছু বলবো না। তাহলে cos স্কয়ার আলফা ইকুয়াল টু 1/3, তাহলে আলফা ইকুয়াল টু cos ইনভার্স প্লাস মাইনাস 1/√3, শেষ। এবং এই কোণের মানটা দেখবা যদি মুখ্য কোণটা নি 54 কত যেন আসে। তাই বুঝছো? প্রশ্নটা হচ্ছে কোন একটা ভেক্টর তিনটি অক্ষের সাথে সমান কোণ তৈরি করে, সেই সমান কোণের মান কত? সেই সমান কোণের মান কত? সমান কোণ তৈরি করে সেই সমান কোণের মান কত? হয়েছে? 5 নম্বরের অ্যান্সার হচ্ছে নান। কেন 5 নম্বরের অ্যান্সার নান দেখি।
জে ক্রস আই ডট কে এর মান কত? মান তো বোঝো দেখি। জে ক্রস আই, ক্রস গুণ, ক্রস গুণের সেই ঘূর্ণি মেথড। এটা আই, এটা জে, আর এটা যদি কে হয় তাহলে জে ক্রস আই, এটা জে এটা আই, জে ক্রস আই, জে ক্রস আই মাইনাস কে। মডুলাস মানে সেই ভেক্টরের মান। তাহলে এখানে যা পাওয়া যাবে তার সাথে ডট গুণ কার? কে এর। বলতো মডুলাস মাইনাস কে কত? 1। এটা হচ্ছে জেড অক্ষের ঋণাত্মক দিক বরাবর ইউনিট ভেক্টর। তা মান কত? মান 1। আর যদি তুমি বলো যে ভাই একটু হিসাব করে বলেন, তাহলে √(-1) এর স্কয়ার, তাহলে কত? 1। এই 1 এর সাথে কে এর ডট গুণ। ডট গুণ হয় ভেক্টরের সাথে ভেক্টরের। একটা স্কেলার মানের সাথে ভেক্টরের কোনো ডট গুণ হয় না, তাহলে এটার কোনো মান হয় না, এটা আনডিফাইন্ড। ঠিক আছে, এটা হয় না, তাহলে অ্যান্সার হচ্ছে না। এটার কোনো মান টান হয় না, অ্যান্সার হচ্ছে না। অপশনে নাই, এরকম কিছু হয় না। এবার আর কোনটা দেখি, যেখানে অপশনে উত্তর আছে, মানে অপশন এইটা আছে যে কোনোটি নয় নান, সেখানে অ্যান্সার ওটাই। যেমন বলতেছে 20 মিটার ব্যাসের একটি চাকা ভূমির উপর দিয়ে 30 বার গড়িয়ে চললো। তাহলে চাকার উপর কোনো বিন্দু সরণ হচ্ছে 30 বার পরিধির সমান দূরত্ব অতিক্রম, 30 × 2πr। তো 30 × 2πr অপশনে নাই, তাহলে অ্যান্সার কত? না, কোনোটি না। এবার দেখো 13 নম্বর, এটা খুব সুন্দর একটা কোশ্চেন। দুইটি ট্রেন, 500 মিটার দৈর্ঘ্যের দুইটা ট্রেন, এই একটা ট্রেন আর এই আর একটা ট্রেন, দুইটারই দৈর্ঘ্য 500 মিটার। দুইটি ট্রেন পরস্পর সমান্তরাল ভাবে একই দিকে যথাক্রমে 10 কিলোমিটার/আওয়ার, 5 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে যাচ্ছে। কতক্ষণে একে অপরকে অতিক্রম করবে? এই যাচ্ছে 10 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে, আর এই যাচ্ছে 5 কিলোমিটার/আওয়ার বেগ নিয়ে। এখন তোমার কাছে মনে হইতে পারে, ভাই কেন উল্টা হইতে পারে না? উল্টা হইলে অতিক্রম আর করবে না। এটা যদি 5 হয়, এটা যদি 10 হয়, তাহলে অতিক্রম করবে নাকি? এর ধরতে পারবে? তো আমাদের বলছে কতক্ষণে অতিক্রম করতে পারবে। তো অতিক্রম করতে পারবে যেভাবে, সেইভাবে চিত্র আঁকো। তাহলে পিছনে আছে 10 আর সামনে আছে 5, তাহলে এই ট্রেনটা ওই ট্রেনকে অতিক্রম করবে। বলো তো, অতিক্রম করতে গেলে এই ট্রেনে আসলে ওই ট্রেনের সাপেক্ষে কত দূরত্ব অতিক্রম করতে হবে? এটা আপেক্ষিক বেগের একটা ম্যাথ। অনেকে ভাই দুইটা ট্রেনের মধ্যবর্তী দূরত্ব দেওয়া ছিল না। ঠিক আছে, দেখো এই আস্তে আস্তে বেগ বাড়াইতে থাকবে না, এর বেগ বাড়বে না। এর সাপেক্ষে এর বেগ কত? মানে এর যদি স্থির চিন্তা করি, তাহলে এর বেগ কত? 5। কথা বুঝছো? তাহলে এর সাপেক্ষে এর বেগ হচ্ছে 5, এটা হচ্ছে আপেক্ষিক বেগ 5। তাহলে এই বেগ নিয়ে এর 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 একে অতিক্রম করে যাইতে হবে। বলো তো, অতিক্রম করতে গেলে কত দূরত্ব অতিক্রম করতে হবে? 1 কিলো। শুধু 500 মিটার হলে হবে না, কারণ শুধু 500 মিটার হলে ধরো একটু পরে এইখানে চলে আসছে, এইখানে চলে আসছে। তাহলে এই ট্রেনটা কিন্তু ওর সাপেক্ষে দূরত্ব অতিক্রম করছে 500 মিটার, অর্থাৎ এই ট্রেনের দূরত্ব অতিক্রম করছে। এই যে সামনে ইঞ্জিন আছে, এই যে ধরো এটা ইঞ্জিন, তাহলে এই যে ইঞ্জিনটা, এই ট্রেনের ইঞ্জিনটা অলরেডি 500 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলছে, কিন্তু ট্রেনটাকে কি অতিক্রম করা গেছে? না। তাহলে এই ইঞ্জিনের আরো কতটুকু সামনে আগে যেতে হবে? আরো 500 মিটার সামনে আগে যেতে হবে। এবার তাহলে অতিক্রম করতে পারবে। তাহলে টোটাল অতিক্রম করতে গেলে 500 + 500, 1 কিলোমিটার, 1000 মিটার দূরত্ব, মানে 1 কিলোমিটার দূরত্ব। তো S = VT, তাহলে T = S/T এর মান S হচ্ছে 1 কিলোমিটার, আর V হচ্ছে 5 কিলোমিটার/আওয়ার। তাহলে 1/5 আওয়ার, তার সাথে গুণ দাও 60, 12 মিনিট। বোঝা গেল? আর আমার তো মনে হচ্ছে না কোনোটা করাই দেওয়ার দরকার আছে। এমসিকিউ তোর কোনটা ভুল গেছে বল, নাম্বার বল। 7, 8, 9। 7 হবে হচ্ছে π/4, 8 হবে 125.26 ডিগ্রি, 9 হবে সলিনয়েডাল। এই তিনটা। আর কোনটা? 12 নান, তারপরে
16 0.1 আই, 0.1 আই কত বাড়লো তোর? তাহলে আগে কত ছিল? 31, 36 হলো, হাইয়েস্ট পেয়ে গেল। অন্য না না, হয়তো ভুল করছে। তাহলে শুক্রবারে পড়া হচ্ছে বিকাল 5টায়, শেষ দাও।